প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিবে, এই হচ্ছে তোমাদের এবিটি এর টেস্ট পেপার 2025-2026। নিশ্চয়ই তোমরা এতদিনে হাতে পেয়ে গেছো। এই টেস্ট পেপারে তোমাদের যতগুলি ইংরেজির প্র্যাকটিস সেট আছে, আমি চেষ্টা করব প্রতিটি প্র্যাকটিস সেটের উত্তর তোমাদের সামনে তুলে ধরার। সিন, আনসিন, গ্রামার, এমনকি রাইটিং স্কিলের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই জন্য আমি আমার চ্যানেলে এবিটিএ ক্লাস 10 বলে একটি প্লে লিস্ট তৈরি করেছি। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই এবিটিএ টেস্ট পেপারের প্রতিটি সেটের উত্তর সমাধান সেই প্লে লিস্টে পোস্ট করার। তোমরা সেই প্লে লিস্টে গিয়ে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি দেখে নিতে পারো। এই জন্য তোমরা যারা আমার চ্যানেলে প্রথমে এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা এই টেস্ট পেপারের প্রথম যে সেট, যেটা পেজ নাম্বার 14 14 নম্বর পৃষ্ঠায় আছে, তার উত্তর বা সমাধান দেখে নিই। লক্ষ্য করো স্ক্রিনে। লক্ষ্য করো, আমি প্রথমে এই পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দিয়েছি, এবিটিএ পেজ নাম্বার 14 2025-26, রাইট? আচ্ছা, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, সিন। অর্থাৎ টেক্সট বই থেকে তোমাদের যে সিন থেকে প্রশ্ন দেওয়া হবে, সেই সিনের এটি একটি অংশ। আমি পড়ে সময় নষ্ট করছি না, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এটি আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই টেক্সট পড়েছ। চলো প্রশ্ন উত্তরে চলে আসি। প্রথমে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। অর্থাৎ মাল্টিপল চয়েস, এখানে 4টা করে অপশন দেওয়া থাকবে, আমাদের সঠিক উত্তরটি বাছাই করতে হবে। লক্ষ্য করো, ওয়ান ডে দেয়ার ক্যাম্প ফর কাইট ফ্লাইং এ গ্র্যান্ড। বলছে একদিন ঘুড়ি উড়ানোর জন্য সুন্দর এসেছিল। সুন্দর কি এসেছিল? উইন্ড, বাতাস। নেক্সট, দ্য আইল্যান্ড লুকস বিউটিফুল। সেই দ্বীপটিকে সুন্দর দেখায় কখন? তাহলে ইন সামার, গ্রীষ্মকালে। এই সব কিছুর উত্তর কিন্তু টেক্সটে দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের যেহেতু এটা টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, আমি অহেতুক সেটা পড়ে সময় নষ্ট করছি না। নাম্বার সি, আ মেনল্যান্ড বয় শোড হাউ টু মেক এ কাইট টু। বলছে মূল ভূখণ্ডের একজন বালক দেখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। কাকে দেখিয়েছিল? তো ক্লডকে দেখিয়েছিল। নেক্সট, দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ। সেই ঘুড়িটি মোড়া ছিল, কিসে মোড়া ছিল? তাহলে হবে রেড পেপার দিয়ে মোড়া ছিল, লাল কাগজ দিয়ে মোড়া ছিল। নেক্সট নাম্বার ই, দ্য প্রিভিয়াস সামার, গত গ্রীষ্মকালে ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার ক্রেজি অ্যাবাউট। ক্লড এবং ফিলিপ্পা খুব উৎসাহী ছিল কি বিষয়ে? তাহলে মেকিং কাইট, ঘুড়ি বানানোর বিষয়ে বা ঘুড়ির সম্পর্কে। হয়ে গেল। এবারে লক্ষ্য করো বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ আমাদের যে টেক্সটটি দেওয়া হয়েছে উপরে, যেটা আমরা দেখলাম, সেখান থেকে তথ্য নিয়ে এই লাইনগুলি পূরণ করতে হবে। তোমাদের অনেকের ধারণা যে ওখান থেকে লাইন কোট করতে হবে, এরকম কিন্তু কোনো মানে নেই যে হুবহু ওখান থেকে আমাদেরকে এখানে কোট করে লিখতে হবে। আমাদের ওখান থেকে তথ্য নিয়ে এই লাইনগুলিকে, মানে বাক্যটিকে পূর্ণ বাক্যে পরিণত করতে হবে। বুঝতে পারলাম? সেটা টেক্সট থেকে হুবহু মিলেও যেতে পারে, বা তুমি ওখান থেকে বানিয়েও লিখতে পারো। তাহলে দেখো, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড। ক্লড এবং ন্যারেটর, বর্ণনাকারী, ছাঁটিয়ে দিয়েছিল। কি ছাঁটিয়ে দিয়েছিল? তাহলে গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য কাইট। এটা উত্তর হবে। হয়ে গেল। নেক্সট, দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট ক্লিয়ার। ন্যারেটর বা বর্ণনাকারীর যে কনুই, সেটা এপার ওপার হয়ে গেছিল। কিসের এপার ওপার হয়েছিল? তাহলে থ্রু দ্য কাইট, ঘুড়ির মধ্য দিয়ে, মেকিং এ বিগ হোল, একটি বড় গর্ত বা বড় ফুটো তৈরি করেছিল। নেক্সট, দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। তারা ঘুড়ি সম্পর্কে খুব উৎসাহী ছিল। এবার আমরা কি লিখবো? তাহলে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মেবি ক্যাম। তাহলে এই ছিল কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এবার চলো নেক্সট। এবার সি বিভাগে কি আছে দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। মানে নিম্ন লিখিত বাক্যগুলি বা বর্ণনাগুলি ঠিক না ভুল সেটা লিখতে হবে। রাইট টি ফর ট্রু, ঠিক হলে টি লিখতে হবে। এফ ফর ফলস, ভুল হলে এফ লিখতে হবে। ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড, ডান দিকে বক্স দেওয়া থাকবে, আমি এখানে দিইনি, ওই বক্সের মধ্যে টি বা এফ লিখতে হবে। অ্যান্ড প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। এবং তোমার উত্তরের সপক্ষে ওই টেক্সট থেকে লাইন তুলে এখানে কোট করতে হবে। অর্থাৎ আমরা যে ঠিক বলছি বা ভুল বলছি, সেটা কিসের ভিত্তিতে বলছি? টেক্সট থেকে ওই লাইনটা তুলে এখানে প্রমাণ করতে হবে। চলো দেখো 1 নম্বর, ফিলিপ্পা অ্যান্ড ক্লড ওয়ার নট এনথিউজিয়াস্টিক অ্যাবাউট কাইটস। এনথিউজিয়াস্টিক মানে হচ্ছে উৎসাহী বা উদ্যমী। তাহলে ফিলিপ্পা এবং ক্লড ঘুড়ি সম্পর্কে উৎসাহী ছিল না, ভুল। তাহলে আমরা এফ লিখবো। আমি এখানে এফ অ্যান্সারের জায়গায় লিখেছি, তোমাদের ওখানে বক্স দেওয়া থাকবে, বক্সে এফ লিখতে হবে। আচ্ছা, কোট কি করবো আমরা? টেক্সট থেকে কি লাইন দিব? উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। এই যে লক্ষ্য করো, তাহলে টেক্সটের এই লাইনটাই প্রমাণ করে যে যেটা বলা হয়েছে সেটা ভুল। হয়ে গেল। নেক্সট, এবার লক্ষ্য করো, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। সেই বন্দর বা পোতাশ্রয়টি হয় নীল এবং শান্ত। ট্রু, এটা সঠিক হবে। আচ্ছা, কোটেশন লাইন কি কোট করবো আমরা? সাপোর্টিং লাইন, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস। এটুকু লিখলে হয়ে যাবে। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস এটুকু নাও লিখতে পারো তোমরা, কিন্তু মূল অংশ দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম এটুকু লিখতেই হবে। হয়ে গেল। তাহলে এই ছিল গল্প থেকে আমাদের সেম। এবার কবিতা থেকেও 8 নম্বরের প্রশ্ন থাকবে, তোমরা জানো। চলো এবার কবিতার টেক্সটটা দেখে নাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কবিতার টেক্সট। তোমরা জানো এটা লেসন 8, একেবারেই আমাদের টেক্সট বইয়ের লাস্ট অধ্যায় এটা, যেখানে আমরা স্নেল নামে একটি কবিতা পড়েছি। ওই স্নেল থেকে এটা নেওয়া হয়েছে। আমি আবার টেক্সট পড়ে সময় নষ্ট করছি না, তোমরা নিশ্চয়ই দেখেছো, না দেখলে দেখে নিও। চলো প্রশ্ন উত্তরে চলে আসি। চলো প্রথমে মাল্টিপল চয়েস দেখে নিই। দ্য স্নেল সিমস টু হ্যাভ গ্রোন টুগেদার উইথ এজ। তাহলে হাউস অ্যান্সার হবে।
নেক্সট, দ্য স্নেল ডাজ নট ফেয়ার টু, শামুক ভয় করে না, কিসে ভয় করে না? টু ফল, পড়ে যাওয়ার ভয় করে না, ফল অ্যান্সার হবে। নেক্সট, ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস, তার বাড়ির মধ্যে, তার খোলসের মধ্যে শামুক কেমন অনুভব করে? প্রোটেক্টেড, সুরক্ষিত অনুভব করে, এটাই হবে অ্যান্সার। নেক্সট, দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ, শামুকের মধ্যে ক্ষমতা আছে, কিসের ক্ষমতা আছে? সেলফ কালেকশন, তাই না? আমরা টেক্সটে পড়েছি সেলফ কালেক্টিং পাওয়ার, তাহলে এটা হবে অ্যান্সার। তোমরা জানো আমাদের কবিতা থেকে 4টি মাল্টিপল চয়েস থাকবে, তাহলে আমরা 4টি মাল্টিপল চয়েস পেয়ে গেলাম। এবার 4 নম্বরের জন্য আমাদের প্রশ্ন উত্তর থাকতে পারে, বা কজ ইফেক্ট থাকতে পারে, বা ট্রু ফলস এন্ড সাপোর্টিং লাইনও থাকতে পারে। তাহলে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো প্রশ্ন। প্রথম প্রশ্ন করেছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিন? সেলফ কালেক্টিং পাওয়ার কথাটার অর্থ কি? তাহলে আমরা উত্তরে লিখবো, দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিনস দ্য স্নেলস অ্যাবিলিটি টু শ্রিঙ্ক ইনটু ইটস শেল when touched or threatened। যে সেলফ কালেক্টিং পাওয়ার শব্দটির অর্থ হচ্ছে যে শামুকের যে ক্ষমতা টু শ্রিঙ্ক ইনটু ইটস সেল, তার খোলসের মধ্যে গুটিয়ে পড়ার, when touched যখন তাকে স্পর্শ করা হয় অথবা কোনো কিছুর ভয় দেখানো হয় বা হুমকি দেওয়া হয়। রাইট, খুব ভালো প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? কোন জিনিসটি শামুককে অতি সন্তুষ্ট করে দিয়েছিল? তাহলে দেখো উত্তরে আমরা কি লিখবো, দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড বিকজ ইট পজেস এভরিথিং ইট নিডস। বলছে শামুক একেবারেই সন্তুষ্ট কারণ ওর যা যা প্রয়োজন সবকিছুই তার আছে উইদিন ইটসেলফ, তার নিজের মধ্যেই, অ্যান্ড রিকোয়ার্স নো আদার কোম্পানি, তার কোনো সঙ্গী বা সাথীর প্রয়োজন পড়ে না, ও ট্রেজার অথবা কোনো সম্পদের প্রয়োজন পড়ে না। দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট ছিল, একটু ভালো করে দেখে নিতে হবে। তাহলে এই ছিল আমাদের সিন। এবার চলে আসো রিডিং কম্প্রিহেনশন আনসিন, মানে যেটা আমাদের বাইরে থেকে দিবে। এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমরা জানোই, এটা আমাদের পড়ে এখানে বোঝার চেষ্টা করতে হবে আর প্রশ্ন উত্তর করতে হবে। এখান থেকে আমাদের 28 নম্বরের প্রশ্ন থাকে। চলো আমরা প্রথমে আনসিনটা পড়ে বোঝার চেষ্টা করি, তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব। লক্ষ্য করো, অন 28 মার্চ at around 12:30 PM লোকাল টাইম, বলছে 28 মার্চ স্থানীয় সময় দুপুর 12:30 a powerful 7.7 ম্যাগনিটিউড আর্থকোয়াক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার। 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প মধ্য মিয়ানমারে আঘাত আনে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আনসিন করবে যত তারিখ সংখ্যা এগুলি পাবে, এবং যত গুরুত্বপূর্ণ শব্দ বা কোনো অপরিচিত শব্দ এগুলি পাবে, ওগুলিকে রোল পেন্সিলে আন্ডারলাইন করে নিতে হবে। বাড়িতে প্র্যাকটিস করার সময় করবে, আর ফাইনাল পরীক্ষাতেও রোল পেন্সিল নিয়ে যাবে। ফাইনাল পরীক্ষাতেও যখন আনসিন করবে যত নাম, যত সংখ্যা, তারিখ এবং গুরুত্বপূর্ণ শব্দ পাবে সেগুলিকে অবশ্যই আন্ডারলাইন করে নিবে, তাহলে প্রশ্ন উত্তর করার সময় তোমাদের সুবিধা হবে। বুঝতে পারলাম? চলো নেক্সট, উইথ ইটস এপিসেন্টার নিয়ার মান্দালাই অ্যান্ড সাগাতাগ সিটিজ অ্যাট এ শ্যালো ডেপথ অফ 10 কিমি। এর উপকেন্দ্র ছিল মান্দালাই এবং সাগাতাগ শহরের কাছে, যার গভীরতা ছিল শুধুমাত্র 10 কিলোমিটার। শ্যালো ডেপথ মানে অগভীর। নেক্সট, দ্য ট্রিমর ওয়ার ফেল্ট অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড বিয়ন্ড। কম্পনটি সারা দেশ জুড়ে এবং দেশের বাইরেও অনুভূত হয়। ট্রেমার্স মানে কম্পন। Another 6.4 magnitude earthquake further south followed within minutes. কয়েক মিনিটের মধ্যেই আরো একটি 6.4 মাত্রার ভূমিকম্প দক্ষিণের দিকে সংঘটিত হয়। 6.4 আন্ডারলাইন করতে হবে। নেক্সট, প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট, প্রাথমিক প্রতিবেদনে জানা যায় যে আপওয়ার্ডস অফ 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, 1000-এরও বেশি সংখ্যক মানুষ মারা গেছেন, এবং and over 2200 others injured, এবং 2200 জনেরও বেশি আহত হয়েছেন। while approximately 200 others are missing, যেখানে প্রায় 200-রও মতো বেশি ব্যক্তি নিখোঁজ হয়ে গেছেন in central and northwestern Myanmar, উত্তর পশ্চিম মিয়ানমারে। Next, the majority of the deaths were reported in the Mandalay area. অধিকাংশ মৃত্যুর ঘটনা মান্দালায় এলাকায় ঘটেছে বলে জানানো হয়েছে। Next, the State Administration Council SAC has declared a state of emergency for Bago region, Mandalay region, Napido Union Territory, Sagatag region and parts of Shan State. বলছে রাষ্ট্র প্রশাসন পরিষদ বাগো অঞ্চল, মান্দালায় অঞ্চল, নেপিদো ইউনিয়ন টেরিটরি, সাগাতাগ অঞ্চল এবং শান রাজ্যের কিছু অংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। অ্যান্ড কল্ড, এই যে জায়গার নামগুলি পেলে তোমরা, এই জায়গার নামগুলো কিন্তু অবশ্যই আন্ডারলাইন করে রাখতে হবে। নেক্সট, অ্যান্ড কল্ড ফর ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স, এবং আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানানো হয়েছে। The earthquake caused widespread destruction of homes and severe damage to critical infrastructure. বলছে ভূমিকম্পে ঘরবাড়ির ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়। ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো বা অবকাঠামো, আর ডিস্ট্রাকশন মানে তো জানোই তোমরা, ক্ষয়ক্ষতি বা ধ্বংস। ইনিশিয়াল রিপোর্টস ইন্ডিকেট দ্যাট, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী জানা যায় যে মান্দালাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উইথ কমার্শিয়াল আনটিল ফার্দার নোটিস, যে মান্দালায় আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে বাণিজ্যিক বিমান চলাচল হয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।
মেজর ব্রিজেস, রোডস, ইউনিভার্সিটিজ, হোটেলস, হিস্টোরিক্যাল অ্যান্ড রিলিজিয়াস সাইটস। বলছে যে প্রধান প্রধান সেতুগুলি, রাস্তাগুলি, বিশ্ববিদ্যালয়গুলি, হোটেলগুলি এবং ঐতিহাসিক ও ধর্মীয় জায়গাগুলি অ্যান্ড পাবলিক সার্ভিস বিল্ডিংস ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াজ, এবং গ্রামাঞ্চলে ও শহরাঞ্চলের যে সরকারি ভবনগুলি হ্যাভ বিন হেভিলি ড্যামেজড অর ডিস্ট্রয়েড, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা ধ্বংস হয়ে গেছে। থাউজেন্ডস অফ পিপুল আর স্পেন্ডিং দ্য নাইটস অন দ্য স্ট্রিটস, হাজার হাজার মানুষ রাত্রি যাপন করছেন রাস্তায় অর ওপেন স্পেসেজ অথবা ফাঁকা জায়গায়, ডিউ টু দ্য ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন টু হোম অর ফেয়ারিং ফার্দার কোয়েকস, ঘরবাড়ির ক্ষতি অথবা ধ্বংস অথবা আরো ভূমিকম্পের আশঙ্কায়। সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিকেশন টাওয়ার্স ওয়ার সিভারলি ইম্প্যাক্টেড, সরবরাহ ব্যবস্থার অবকাঠামো ও যোগাযোগ টাওয়ারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সার্ভিসেস ওয়ার ডিসরাপ্টেড, ডিসরাপ্ট মানে হচ্ছে ব্যাহত হওয়া, মানে স্বাভাবিক পরিষেবা না দিতে পারা। তো বলছে যে বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা ব্যাহত হয়েছে, ইনক্লুডিং ইন ইয়াঙ্গুন অঞ্চল সহ। ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেইন আনস্টেবল, বলছে ল্যান্ডলাইন, মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্কের অস্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় নয় বা স্বাভাবিক অবস্থায় নয়। ড্যামেজ টু দ্য ইয়াঙ্গুন নেপিদো মান্দালায় এক্সপ্রেসওয়ে লেড টু সার্ভিস ডিসরাপশনস। ডিসরাপশন একটা ভালো শব্দ, আন্ডারলাইন করে রাখতে পারো তোমরা। এই ডিসরাপশন মানে ব্যাহত হওয়া। তো বলছে ইয়াঙ্গুন নেপিদো মান্দালায় এক্সপ্রেসওয়েতে ক্ষতির কারণে যাতায়াত পরিষেবা ব্যাহত হয়েছে, উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্ট্রাকশনস ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশনস। রাস্তার ফাটল ও পৃষ্ঠের বিকৃতির কারণে মহাসড়কের বাসগুলো চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে। অপারেশনস মানে পরিষেবা, হল্ট মানে বন্ধ করা বা সাময়িকভাবে থামানো। অ্যাজ দ্য ফুল স্কেল অফ ডিজাস্টার আনফোল্ডস, দুর্যোগের পুরো মাত্রা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, জরুরিকালীন বা জরুরি ভিত্তিক মানব সহায়তা ইজ নিডেড, প্রয়োজন টু সাপোর্ট দোজ এফেক্টেড, সেই প্রভাবিত ব্যক্তিদেরকে বা প্রভাবিত এলাকাকে সাপোর্ট করার জন্য। অ্যাডপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য রিলিফ ওয়েব ডেটেড মার্চ, এত তোমরা দেখতেই পাচ্ছ। বলছে যে দ্য রিলিফ ওয়েব, এখানে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 2025 সালে। এটাও কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকেও আমাদের অনেক সময় প্রশ্ন আছে। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে আমাদের এই আনসার থেকে কি কি প্রশ্ন আছে, আমরা সেগুলো কিভাবে উত্তর করতে পারি। চলো লক্ষ্য করো। প্রথমে আমাদের মাল্টিপল চয়েস দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো, দ্য আর্থকোয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার এট অ্যারাউন্ড, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। এখানে অপশন সি উত্তর হবে, কিন্তু এটা 12:50 নয়, 12:30 হবে। জানি না কোনোভাবে টাইপিং মিস্টেক হয়ে গেছে হয়তো, তো এটা 12:30 হবে। হ্যাঁ, অপশন সি উইল বি দ্য অ্যান্সার। নেক্সট, দ্য আর্থকোয়েক হ্যাপেন্ড অন, এই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছিল কখন? তাহলে এটা 28 মার্চ, এটা অ্যান্সার হবে। নেক্সট, দ্য আর্থকোয়েক হ্যাড এ শ্যালো ডেপথ অফ, বলছে এই ভূমিকম্পের যে গভীরতা সেটা খুব সংকীর্ণ, খুব কম ছিল। সেটা কত ছিল? 10 কিলোমিটার। নেক্সট, অ্যাপ্রক্সিমেটলি 200 ওয়ার মিসিং ইন, প্রায় 200 জন ব্যক্তির মতো নিখোঁজ হয়ে গেছিল কোথায়? তাহলে এটা সেন্ট্রাল মায়ানমার এবং নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, অর্থাৎ এ এবং সি দুটোই। তাহলে এটা অপশন বি উইল বি দ্য অ্যান্সার, কারণ অপশন বি তে দেখো বোথ এ এন্ড সি, মানে এ এবং সি দুটোই, তো এটাই উত্তর হবে। নেক্সট, ড্যামেজ লেড টু সার্ভিস ডিসরাপশন ইন, বলছে এই ধ্বংসযজ্ঞের ফলে, ক্ষয়ক্ষতির ফলে পরিষেবা ব্যাহত হয়ে গেছিল কোথায়? এটা অপশন সি উইল বি দ্য অ্যান্সার, ইয়াঙ্গন নেপিদো মালদালা এক্সপ্রেসওয়ে, এটাই অ্যান্সার হবে। নেক্সট, নাম্বার 6, দ্য আর্টিকেল ইজ এ এন, এই যে প্রতিবেদনটি এটি কি? তাহলে এটি একটা রিপোর্ট, তাই না? তোমরা যখনই দেখবে যে কোনো আনসিন তারিখ এবং জায়গার নাম দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝে নিতে হবে যে সেটা রিপোর্ট, সেটা একটা প্রতিবেদন, নিউজ পেপার রিপোর্ট, রাইট? চলো এবার নেক্সট তোমরা জানোই যে বি সেকশনে 3টি স্টেটমেন্ট দেওয়া থাকে, ওটা ট্রু না ফলস আমাদের বলতে হয় এবং সাপোর্টিং লাইন দিতে হয়। চলো লক্ষ্য করো, প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, প্রাথমিক তদন্তে জানা গেছে যে 1000 মানুষ নিহত হয়েছেন। ফলস হবে, 1000 মানুষের কথা বলা হয়নি। আপওয়ার্ডস 1000, রাইট? তাহলে আপওয়ার্ডস মানে 1000-এরও বেশি মানুষ মারা গেছে। তাহলে সাপোর্টিং লাইন কি দিব আমরা? প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট আপওয়ার্ডস অফ 1000 পিপল হ্যাভ বিন কিল্ড। Next, number 2, landline, mobile and internet networks remain unaffected in the affected areas, যে প্রভাবিত এলাকাগুলিতে মোবাইল, ল্যান্ডলাইন, ইন্টারনেট অব্যাহত অবস্থায়, মানে স্বাভাবিক অবস্থায় আছে। ভুল, স্বাভাবিক অবস্থায় ছিল না, আমরা পেয়েছি, তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং লাইন হবে, ল্যান্ডলাইন, মোবাইল and internet networks remain unstable. Number 3, cracks and surface distortions forced highway buses to halt operations. True. Supporting line, with cracks and surface distortions forcing highway buses to halt operations, রাইট? এই ছিল ট্রু ফলস এন্ড সাপোর্টিং লাইন। এখান থেকে 6 নাম্বার থাকবে। তবে মনে রাখতে হবে, ট্রু ফলস যদি ভুল হয়ে যায় তাহলে সাপোর্টিং লাইন ঠিক হলেও কিন্তু নাম্বার দিবে না, কিন্তু ট্রু ফলস যদি ঠিক থাকে সাপোর্টিং লাইন ভুল হলেও কিন্তু 1 নাম্বার পাবে, কারণ প্রতিটি প্রশ্নে 2 নাম্বার থাকে।
চলো এবার নেক্সট নাম্বার সি, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে 4টি প্রশ্ন দেওয়া থাকে, প্রতি প্রশ্নের মান 2, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন থাকবে। লক্ষ্য করো প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড দ্য আর্থকোয়েক কজ? বলছে এই ভূমিকম্পের ফলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে আমাদের 2 নম্বরের জন্য উত্তর লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো, দ্য আর্থকোয়েক কজড ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন অফ হোমস, সিভিয়ার ড্যামেজ টু এয়ারপোর্টস, ব্রিজেজ, রোডস, ইউনিভার্সিটিজ, হোটেলস, রিলিজিয়াস সাইটস, কমিউনিকেশন টাওয়ার্স অ্যান্ড ইসেন্সিয়াল সার্ভিসেস। তোমাদের উত্তর ভাষাগতভাবে অন্যও হতে পারে, কিন্তু এই পয়েন্টগুলি বা এই বিষয়টি আমাদেরকে ওখানে লিখতে হবে। হয়ে গেল 1 নম্বর প্রশ্ন। চলো এবার নেক্সট প্রশ্ন লক্ষ্য করি। কোশ্চেন নাম্বার 2, when did the earthquake strike central Myanmar? যে এই ভূমিকম্প কখন সেন্ট্রাল মায়ানমারে আঘাত নিয়ে এসেছিল। দ্য আর্থকোয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অন 28 মার্চ at around 12:30 PM লোকাল টাইম। মানে 28 মার্চ স্থানীয় 12:30টার সময় এই ভূমিকম্প সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হাউ ওয়াজ দ্য ইয়াঙ্গুন নেপিদো মালদা এক্সপ্রেসওয়ে এফেক্টেড? যে কিভাবে এই ইয়াঙ্গন, নেপিদো আর মান্দালা এক্সপ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছিল। The expressway was damaged with cracks and surface distortions, leading to service disruptions and causing highway buses to halt operations. আমি আমার মতো উত্তর লিখেছি, তোমরা টেক্সট থেকেও কোট করে লিখতে পারো, তবে চেষ্টা করতে হবে উত্তর নিজের ভাষায় বানিয়ে লেখার, তাহলে ফুল মার্কস পাওয়া যায়। রাইট, চেষ্টা করতে হবে। আর এই জায়গাটাতেই বেশি গুরুত্ব দিবে তোমরা যখন আনসার প্র্যাকটিস করবে। এই প্রশ্ন উত্তর মাল্টিপল চয়েস তো যে কেউ পেরে নিবে, টিক মার্ক দিলে বা সঠিক উত্তর বাছাই করলে হয়ে গেল, কিন্তু এখানে আমাদের উত্তর বানিয়ে লিখতে হয়। এই উত্তরগুলি বানিয়ে লিখে তোমরা যে যেখানে প্র্যাকটিস করছো সেখানে মিলাতে পারো, বা অথবা আমি আমার চ্যানেলে চেষ্টা করবো তোমাদের প্রতিটি সেটের উত্তর পোস্ট করার। তোমরা একটা কাজ করতে পারো, আগে নিজে উত্তর বানিয়ে নিবে বা উত্তর করে নিবে, তারপরে তোমরা ওই সেটটা আমার চ্যানেলে এসে দেখবে। রাইট, ভালো লাগছে তোমাদের? যারা ভালো লাগছে ভিডিওটিকে লাইকও করে দাও, লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টা জানতে পারো। আর তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। বুঝাতে পারলাম? আর তোমাদের যদি রাইটিং স্কিল দেখতে হয়, যেমনটা আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি, এই সেটের যে রাইটিং স্কিল, আমি ওই রাইটিং স্কিলও কিন্তু আলোচনা করবো শেষে। একটা পয়েন্টও আমি ছাড়বো না, প্রত্যেকটি পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো রাইটিং স্কিলের উত্তর সহ। আর তোমাদের যদি স্পেশালি রাইটিং স্কিল শিখতে হয়, তাহলে আমার এই চ্যানেলে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, তোমরা ওই প্লে লিস্টে গিয়ে তোমাদের প্রয়োজনীয় রাইটিং স্কিলগুলি দেখে নিতে পারো। হাজার হাজার ছেলে ওখানে দেখছে আর উপকৃত হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, হুইচ রিজিয়নস এন্ড স্টেটস ডিড দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল ডিক্লেয়ার এ স্টেট অফ এমার্জেন্সি ফর? তাহলে আমরা উত্তরে কি লিখবো, দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল ডিক্লেয়ার্ড এ স্টেট অফ এমার্জেন্সি ফর বাগো রিজিয়ন, মান্দালাই রিজিয়ন, নেপিদো ইউনিয়ন টেরিটরি, সাগাতাগ রিজিয়ন অ্যান্ড পার্টস অফ শান স্টেট। হয়ে গেল। তাহলে এই ছিল প্রশ্ন উত্তর এবং আনসেন থেকে। এবার চলে আসো সেকশন বি, গ্রামার এন্ড ভোকাবুলারি। আমাদের এই গ্রামার এন্ড ভোকাবুলারির প্রথম যে প্রশ্নটি থাকবে, ওখানে আমাদের সঠিক ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। এই প্রথম প্রশ্নটির উত্তর করার জন্য আমি তোমাদের বলে রাখি, এই গ্রামার সেকশনের প্রথম প্রশ্নটির উত্তর করার আগে একবার পুরো বাক্যটা ভালোভাবে পড়ে নিবে। কেন কি, গোটা বাক্যটা যদি পড়ো তাহলে দেখবে কোথাও কিছু না কিছু আমরা হিন্টস পেয়ে যাবো, যার দ্বারা আমরা বুঝে যাবো যে এই বাক্যটি কোন টেন্সে হবে, এবং তারপরে আমরা সেটার উত্তর খুব সহজে করতে পারবো। যেমন লক্ষ্য করো, ফুড মধ্যে অপশন দেওয়া আছে আস অ্যালাইভ অ্যান্ড আবার অপশন আস হেলথ, বাট ইট did a lot of harm if we eat more than we need. লক্ষ্য করো, if we eat more than we need, লক্ষ্য করো প্রেজেন্ট টেন্সে আছে। আর আমরা গোটা ঘটনাটা দেখতে পাচ্ছি, এটা নিত্যদিনের ঘটনা, মানে প্রতিদিনের ঘটনা। তাহলে যে কাজটা নিয়মিত হয় বা প্রতিদিনের ঘটনা ঘটে থাকে বা বৈজ্ঞানিক সত্য, এগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর চলো এবার শুরু করো। তাহলে ফুড কিপস আস অ্যালাইভ, কিপস হবে কারণ ফুড সিঙ্গুলার, আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। আর তোমরা নিশ্চয়ই জানো ইংরেজিতে যত ভার্ব আছে সব ভার্বই প্লুরাল, ওদেরকে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। ওই জন্য দেখো কিপ প্লুরাল, আমরা এস লাগিয়ে সিঙ্গুলার করলাম। তাহলে ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড গিভস আস হেলথ, বাট ইট ডাজ এ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। বোঝা গেল যে খাবার আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং স্বাস্থ্যসম্মত রাখে, স্বাস্থ্য দান করে, কিন্তু আমরা যদি বেশি খেয়ে নিই তাহলে সেটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতি করে আমাদের। চলো ডু অ্যাজ ডিরেক্টেড, আমরা মানে করবো না, গ্রামার শিখছি। এবার আর্টিকেল এন্ড প্রিপোজিশন। লক্ষ্য করো, দ্য অ্যাশেজ অফ বাপু, বাপুর যে ছাই, রাইট, ওয়াজ ইমার্সড, ভাসিয়ে দেওয়া হয়েছিল ইন দ্য গেঞ্জেস, গঙ্গাতে, গেঞ্জেস মানে গঙ্গা, হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, যেখানে বিশাল জনসংখ্যা বা মানুষের ভিড় একত্রিত হয়েছিল, অন দ্য ব্যাংক, অন হবে এখানে, নদীর তীরে, বা ব্যাংক যখনই থাকবে দেখবে ব্যাংকের আগে, ব্যাংক বলতে এই নদীর তীর, যেটা নদীর তীরের আগে সবসময় অন ব্যবহার করতে হয়, অন। নেক্সট এবার বি বিভাগ, এখানে আছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। লক্ষ্য করো প্রশ্নে দেওয়া বাক্যটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে এবং আমাদের বলেছে ডিগ্রি পরিবর্তন করো, বলেনি কোন ডিগ্রিতে করতে হবে। যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে আর এই ধরনের প্রশ্ন থাকে, শুধু বলা হয় যে চেঞ্জ দ্য ডিগ্রি, তাহলে আমরা যে কোনো একটা করতে পারি, মানে পজিটিভও করতে পারি বা কম্পারেটিভও করতে পারি। আমি এখানে দুটোই দেখিয়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষা আসলে তোমরা যে কোনো একটাই করবে, রাইট।
তাহলে দেখো ওয়ান অফ দ্য আছে, আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে পজিটিভ করতে হয়, তাহলে অ্যান্সার হবে ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি। এটা হলো পজিটিভ। এবার যদি কম্পারেটিভ করতে হয় তাহলে হি ইজ বেটার দেন মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন। হয়ে গেল। নেক্সট, উই রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি। ইউজ দ্য নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি। রেসপেক্টফুলি শব্দটির নাউন ফর্ম ব্যবহার করতে হবে। শুধু নাউন ফর্ম ব্যবহার করলেই হবে না, নাউন ফর্ম ব্যবহার করে বাক্যে ওটাকে সেট করতে হবে। তো উত্তর কি লিখবো আমরা? উই রিসিভড দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট। এই যে লক্ষ্য করা, উইথ রেসপেক্ট, এখানে এটা নাউন ফর্ম হয়ে গেল। নেক্সট, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ আ বিউটিফুল হিল স্টেশন, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটো বাক্য দেওয়া আছে, এটাকে কমপ্লেক্সে জয়েন্ট করতে হবে। আচ্ছা, কমপ্লেক্স মানে তোমরা নিশ্চয়ই জানো যে একটা ম্যান ক্লজ থাকবে আর অন্তত পক্ষে একটা সাব ক্লজ থাকতে হবে। অর্থাৎ এমন একটি ক্লজ যে ক্লজটি ম্যান ক্লজের উপর নির্ভরশীল হবে বা ম্যান ক্লজের উপর ডিপেন্ডেবল হবে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি? মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ ইজ আ বিউটিফুল হিল স্টেশন। হুইচ ইজ বা দ্যাট ইজও করতে পারো তোমরা, হুইচ দ্যাট দুটোই ব্যবহার করা যায়। হয়ে গেল। এবারে চলে আসো ফ্রেজাল ভার্ব। এখানে তিনটি বাক্য দেওয়া থাকবে, তিনটি বাক্যের মধ্যে প্রতিটি বাক্যে একটি শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং নিচে চারটা ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে। আমাদের ওই দাগ দেওয়া শব্দগুলির পরিবর্তে নিচে যে চারটা ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে ওখান থেকে বাছাই করে উপযুক্ত ফ্রেজাল ভার্বটি আমাদের বক্সে লিখতে হবে ডান দিকে। তবে মনে রাখতে হবে আমরা যে শব্দের পরিবর্তে ফ্রেজাল ভার্ব ব্যবহার করছি বা লিখছি ওটা যেই শব্দ, ওই শব্দটি যেই টেন্সে থাকবে ওই টেন্স অনুসারেই আমাদেরকে ফ্রেজাল ভার্বটি ওখানে লিখতে হবে। বুঝে গেল না? চলো আমি করে দেখাচ্ছি। প্রথমে চলো দেখে নিই আগে আমাদের নিচে যে অপশনগুলি দেওয়া আছে মানে ফ্রেজাল ভার্বগুলি দেওয়া আছে এগুলির মানে কি। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, গো থ্রু মানে পড়া, আর পুট আপ উইথ মানে সহ্য করা। চলো এবার উত্তর মিলাই। প্রথমে হচ্ছে হি কন্টিনিউড, কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া, রাইট? তাহলে ক্যারি অন হবে, কিন্তু আমরা যদি এখানে ক্যারি অন লিখে নিই তাহলে কিন্তু হাফ নাম্বার কেটে নিবে, কেন কি কন্টিনিউড পাস্ট ফর্মে আছে, তাহলে আমাকে ক্যারির পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে উত্তর কি হবে? ক্যারিড অন, ক্যারিড। বুঝতে পারলাম? নেক্সট, দ্য পেশেন্ট ডাইড ইন হিজ স্লিপ। ডাইড এটাও পাস্ট ফর্মে আছে, তাহলে মারা যাওয়ার ইংলিশ আমরা কি বললাম? পাস অ্যাওয়ে, কিন্তু আমাকে এখানে পাসের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। কি হবে? পাসড অ্যাওয়ে। লক্ষ্য করো আমরা পাসের শেষে ইডি যুক্ত করে দিয়েছি। নেক্সট, হ্যাভ ইউ রেড দিস বুক। এটা খুব ডেঞ্জার, খুব ভালোভাবে মনে রাখবে তোমরা। এই যে রেড এই শব্দটির তিনটাই ফর্মের বানান এক, উচ্চারণ আলাদা, কিন্তু পরীক্ষা তো বানান লেখা থাকবে, উচ্চারণ তো থাকবে না। তাহলে আমাদের আগে পিছিয়ে দেখে ভাবতে হবে বা বুঝতে হবে যে এটা কোন ফর্মে আছে। তাহলে লক্ষ্য করে হ্যাভ আছে, আমরা জানি ভার্ব হ্যাভ প্লাস ভার্ব থ্রি মানে হ্যাভ হ্যাজ হ্যাড যাই থাকুক না কেন তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে এখানে রিড এটা ভার্ব থ্রিতে আছে মানে থার্ড ফর্ম, তাহলে আমাদের গো থ্রু মানে পড়া এর থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? গান থ্রু, গান থ্রু। এবারে লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 6, এটা তোমাদের সব থেকে ডেঞ্জার কোশ্চেন, মাধ্যমিকের সব থেকে ডেঞ্জার। সিনোনিম, অর্থাৎ এখানে চারটি শব্দ দেওয়া থাকবে আর এই চারটি শব্দ তোমাদের আনসিন থেকে খুঁজে বের করে, এই সমার্থক শব্দ মানে এই একই অর্থের শব্দ আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। এই শব্দগুলি কিভাবে লিখতে হয়, কিভাবে খুঁজে বের করতে হয় এই নিয়ে আমি একটি সেপারেট ভিডিও পোস্ট করেছি। তোমরা মাধ্যমিক ইংলিশ বা হাই মাদ্রাসা ইংলিশ বলে যে প্লে লিস্টগুলি আছে ওখানে গিয়ে তোমরা ওটি দেখতে পারো যে কিভাবে আনসিনের উত্তর করতে হয়। চলো এখানে লক্ষ্য করো শেক্স। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে যে শব্দটা থাকবে ওই শব্দটা যেই ফর্মে থাকবে আমরা আনসিন থেকে ওই ফর্মেরই শব্দ খুঁজে বের করে লিখবো। যেমন লক্ষ্য করো শেক্স, এটা একটা ভার্ব, এখানে এটা সিঙ্গুলার ফর্ম মানে এস যুক্ত আছে, তাহলে আমাদের আনসিন থেকেও এস যুক্ত সিঙ্গুলার ভার্ব একই অর্থের খুঁজে বের করে লিখতে হবে। তাহলে শেক্স মানে নাড়ানো বা কাঁপা, তাহলে আমরা টেক্সটে পেয়েছিলাম ট্রেমর্স, তাহলে ট্রেমর্স অ্যান্সার হবে। নেক্সট, রিলেটেড টু এ টাউন, শহর সম্পর্কিত বা শহরের সঙ্গে জড়িত বা শহর কেন্দ্রিক, তাহলে এটা আমরা পড়েছিলাম ওখানে আরবান, তাহলে আরবান অ্যান্সার হবে। ফিলান্থ্রপিক মানে হচ্ছে মানব প্রেমী বা মানবদর্দী বা মানব হিতৈষী, তাহলে আমরা ওখানে পেয়েছিলাম হিউম্যানিটেরিয়ান, তাহলে হিউম্যানিটেরিয়ান অ্যান্সার হবে। আর নাম্বার 4, টু এ গ্রেট ডিগ্রি মানে অতি মাত্রায় বা ব্যাপকভাবে ভীষণভাবে, তাহলে এটা হবে সিভারলি, সিভারলি অ্যান্সার হবে। লক্ষ্য করুন প্রত্যেকটি শব্দে 2 করে নাম্বার আছে, অর্থাৎ 4টা শব্দ পেরে গেলে 8 নাম্বার, আর যদি কোনো কারণে ভুল হয়ে গেল তাহলে 8 নাম্বার গিয়েও, রাইট? ওই জন্য নিয়মিত এগুলি প্র্যাকটিস করতে হবে আর উত্তর করার চেষ্টা করতে হবে।